নমস্কার। মঞ্চে উপবিষ্ট যারা বিশিষ্ট জন রয়েছেন, মহারাজকে আমার প্রণাম, দিদিকে প্রণাম, আর যারা আমার গলা যাদের কাছে পৌঁছচ্ছে মহারাজকে প্রণাম জানাই। বড় মহারাজের সঙ্গে ওপরে আমি দেখা করে এসেছি। এখানে আসার সৌভাগ্য আমার হয়েছে এর আগেও, তখন মহারাজের সঙ্গে কথাবার্তা বলেছিলাম। এখন আর সে সৌভাগ্য হলো না, কিন্তু তাকে দর্শনের সৌভাগ্য হয়েছে। যারা উপস্থিত শ্রোতা রয়েছেন তাদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধা। জানেন যে প্রতি বছর এখানে আগস্ট মাসে এই অনুষ্ঠানটি করা হয়, ঠিক আছে? আপনারা সকলে জানেন যে প্রতি বছর আগস্ট মাসে এখানে শ্রী অরবিন্দের স্মরণে শ্রী অরবিন্দকে মনে রেখে একটি অনুষ্ঠান করা হয়। আসলে এটার কারণ একটা হতে পারে, সেটা হচ্ছে 15ই আগস্ট শ্রী অরবিন্দের জন্মদিন এবং 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা। শ্রী অরবিন্দ জন্মগ্রহণ করেছিলেন 1872-এর 15ই আগস্ট, আর ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল 1947-এর 15ই আগস্ট, তার 75তম জন্মদিনে। এবং সেই কারণেই 2022 সালে ভারতবর্ষের স্বাধীনতার যখন 75তম জন্মজয়ন্তী পালন হয়েছে, তখন শ্রী অরবিন্দের 150 বছর বা সার্ধশতবর্ষ উদযাপন হয়েছে। এই ভারতবর্ষের স্বাধীনতা দিবস প্রথম জন্মদিন যদি ধরি স্বাধীন ভারতের 1947-এর 15ই আগস্ট, সেই দিনটিতে শ্রী অরবিন্দকে দক্ষিণ ভারতের তিরুচিরাপল্লী রেডিও থেকে একটি ভাষণ দিতে বলা হয়, যেটি পরবর্তীকালে শ্রী অরবিন্দের বাণী হিসেবে প্রচারিত হয়েছে। সেই ভাষণে শ্রী অরবিন্দ একেবারে প্রথমেই উল্লেখ করেন যে কথাটি, সেটি বলা প্রয়োজন। তিনি বলেছিলেন, ভারতবর্ষের জন্মদিন বা ভারতবর্ষের স্বাধীনতা দিবস এবং আমার জন্মদিন, এটি যে একদিনে পড়েছে, এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বা এটি কোনো হঠাৎ যোগাযোগ নয়। বলা বাহুল্য, মূল কথাটি তিনি ইংরেজিতে বলেছিলেন, আমি বাংলায় তর্জমা করছি। তিনি বলেছিলেন, ভারতবর্ষের স্বাধীনতা দিবস এবং আমার জন্মদিন এই একই দিনে পড়া বা এই আশ্চর্য যে সমাপতন, সেটি কোনো হঠাৎ যোগাযোগ নয়। একজন অধ্যাত্মপন্থী হিসেবে আমি এইটিকে এইভাবে দেখি যে যা নিয়ে বা যে কাজ নিয়ে আমি আমার জীবন শুরু করেছিলাম, তাতে ভগবৎ শক্তির সম্মতি এবং অনুমোদন সূচক আশীর্বাদ, এই দুটো শব্দ একটু ইংরেজিতে বলা যেতে পারে, স্যাংশন অ্যান্ড সিল অফ দ্য সুপ্রিম। ভগবৎ শক্তির সম্মতি এবং অনুমোদন সূচক আশীর্বাদ। আপনারা যদি এই অংশটিকে একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন দুটো গুরুত্বপূর্ণ কথা। একটা হচ্ছে, তিনি প্রথমেই বলে নিলেন যে একজন অধ্যাত্মপন্থী হিসেবে আমি এটাকে দেখছি। শ্রী অরবিন্দ নিজেকে স্পষ্টত মেনে নিলেন, স্বীকার করলেন যে তিনি একজন অধ্যাত্মপন্থী হিসেবে দেখছি। মানুষ নিজেকে তার যা পরিচয় দেখে, পরিচয় দেয়, যে পরিচয় সে পরিচিত হতে চায়, সেই অনুযায়ী তার দৃষ্টিভঙ্গি তৈরি হয়। শ্রী অরবিন্দ নিজেকে বললেন যে আমি অধ্যাত্মপন্থী, ফলত ছবিটা গাঢ় পড়ছে না তো শ্রী অরবিন্দের ছবি, ফলত তিনি নিজে বললেন যে সেটা কোনো কাকতালীয় যোগাযোগ নয়। তার মানে সাধারণ কোনো মানুষ যদি এটা নিয়ে তর্ক করেন যে এটা কাকতালীয় যোগাযোগ, তিনি করতেই পারেন। শ্রী অরবিন্দ স্পষ্ট বললেন যে আমি অধ্যাত্মপন্থী হিসেবে এটিকে বলছি। তারপর কি বললেন? বললেন যে কাজ নিয়ে আমি আমার জীবন শুরু করেছিলাম। শ্রী অরবিন্দের জীবন শুরু যদি তার জন্মদিন 1872 ধরি, প্রথম 5-7 বছর ছেড়ে দিন। 7 বছর বয়সে তার পিতা তাকে অন্য 2 ভাই বিনয়ভূষণ এবং মনমোহনের সঙ্গে বিলাতে রেখে আসেন 1879 সালে। তা সেই সময়টা কি তাহলে তার জীবনের শুরু? আচ্ছা, তাও যদি না হয়, তিনি 14 বছর বিলেতে ছিলেন। মোট 21 বছর বয়সে, তার যখন বয়স 21 বছর,
তিনি তখন বরোদাতে মহারাজার রাজকর্মচারী হিসেবে এলেন। তাহলে এই যে শ্রী অরবিন্দ বললেন যে কাজ নিয়ে আমার জীবন শুরু করেছিলাম, তার এই জীবন শুরুটা বলতে তিনি কি বোঝাতে চাইলেন, এইটা আমাদের বোঝা দরকার। এটা না বুঝলে আমাদের হঠাৎ করে মনে হবে যে শ্রী অরবিন্দের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তার যে কন্ট্রিবিউশন, তার যে অবদান, সেটা নেহাতি 4 বছরের। কারণ ইতিহাস বলছে 1906 সালে বড়োদার কলেজের তিনি তখন অ্যাক্টিং প্রিন্সিপাল, তিনি 1 বছরের বিনা বেতনের ছুটি নিয়ে বড়োদা থেকে কলকাতায় এলেন এবং তারপরে তিনি আর ফিরে যাননি। আর 1910 সালের 31শে মার্চ তিনি কলকাতা থেকে জাহাজে পন্ডিচেরির উদ্দেশ্যে রওনা দেন আর 4 এপ্রিল পন্ডিচেরিতে গিয়ে পৌঁছন। তার মানে 3.5 বছর তার সক্রিয় স্বাধীনতা সংগ্রামী হিসেবে জীবন। যদি 1906 ধরি তাহলে তখন তার বয়স 34 বছর। তাহলে কি শ্রী অরবিন্দ এই 34 বছরের সময়টাকে বলছেন? একদমই নয়। কারণ প্রথমে বুঝে নিতে হবে যে সময়ের কথা, যে সময় শ্রী অরবিন্দ এসে ভারতের অবিসংবাদী স্বাধীনতা আন্দোলনের নেতা হয়ে উঠলেন, ভারতবর্ষ এমন একটা দেশ যে নেতার অভাব নেই, সেটা তখনও ছিল না, আজও নেই। সেই সময় সমগ্র ভারতবর্ষ তাকে এক কথায় স্বাধীনতা আন্দোলনের নেতা হিসেবে মেনে নিল। কোনো প্রস্তুতি ছাড়া শ্রী অরবিন্দ সকলকে নেতৃত্ব দিতে লাগলেন, এটা বিশ্বাস করা যায় না। আসলে সত্য এটা নয়। সত্য হচ্ছে এর অনেক অতীতে শ্রী অরবিন্দের যে মাতামহ ছিলেন, তার দাদামশাই, তার নাম ছিল ঋষি রাজনারায়ণ। আপনারা জানেন অনেকে রাজনারায়ণ বসু, তাকে সকলে ঋষি রাজনারায়ণ বলতেন। ঋষি রাজনারায়ণ তার একটা গুপ্ত সমিতি ছিল, এটা আমরা অনেকে জানি না। এবং সেই ঋষি রাজনারায়ণের গুপ্ত সমিতির সদস্য যারা ছিলেন, তাদের দুজনের নাম আমি বলছি, আপনারা বিস্মিত হয়ে যাবেন। একজনের নাম রবীন্দ্রনাথ ঠাকুর, একজনের নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ যে কোনো গুপ্ত সমিতির সভ্য হতে পারেন, এটা এখনও অনেকে আমরা বিশ্বাস করি না। রবীন্দ্রনাথের স্বাধীনতা সংগ্রামের অবদান বলতে আমরা বড়জোর মনে করি যে রাখি বন্ধন উৎসব, বঙ্গভঙ্গ বিরোধীতে তিনি সাংঘাতিক নেতৃত্ব দিয়েছিলেন, তার ঘরে বাইরে উপন্যাস, এর বেশি কিছু নয়। একটা সময় তো তাকে বুর্জুয়া কবি পর্যন্ত বলা হয়েছে, কিন্তু তা নয়। এই ঋষি রাজনারায়ণের অত্যন্ত প্রিয় নাতি ছিলেন অরবিন্দ ঘোষ। শ্রী অরবিন্দকে তার বাবা যখন বিলেতে রেখে এলেন, তার বাবার একেবারে স্পষ্ট নির্দেশ ছিল যে ছেলেদের সঙ্গে যেন ভারতীয় সংস্কৃতির কোনো যোগাযোগ না থাকে। কিন্তু সেই বাবাই ডাক্তার কৃষ্ণদন ঘোষ, বিলেত ফেরত সার্জেন্ট, আশ্চর্য একটা কাজ করতেন। বেঙ্গলি কাগজে ব্রিটিশদের যত অত্যাচারের কাহিনী, সেগুলো কাটিং করে ছেলেদেরকে পাঠাতেন। যে বাবা একসাথে নির্দেশ দিচ্ছেন, বিলেতে যে পরিবারে শ্রী অরবিন্দকে তারা রেখে এসেছিলেন, ড্রুয়েট পরিবার, সেই পরিবারকে যে ছেলেদের সঙ্গে যেন ভারতবর্ষের কোনো যোগাযোগ না থাকে সংস্কৃতির, সেই বাবাই বেঙ্গলি কাগজের কাটিং কেটে পাঠাচ্ছেন। এ কেমন দ্বিচারিতা! আসলে এর পেছনেও একটা কারণ ছিল। সেই সময় ডাক্তার কৃষ্ণদন ঘোষ ব্রিটিশদের প্রতি অত্যন্ত বিতরাগ হয়ে উঠেছিলেন। তার কারণ হচ্ছে ব্রিটিশদের সঙ্গে তার একটা মতবিরোধ হয়। যাই হোক, এই ঘটনাগুলো শ্রী অরবিন্দকে তৈরি করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভবিষ্যৎ জীবন উৎসর্গ করতে। না হলে হঠাৎ করে 34 বছর বয়সে তিনি নেতৃত্ব দিতে আসতে পারেন না। তিনি বিলেতে থাকাকালীন 2টি সংস্থা, ইন্ডিয়ান মজলিস এবং লোটাস অ্যান্ড ড্যাগার, এই 2টি সংস্থার সঙ্গে যুক্ত হন। সেখানে ব্রিটিশ বিরোধী ভাষণ দিতেন এবং সেই সমস্ত খবর গোয়েন্দাদের কাছে থাকতো বলেই শ্রী অরবিন্দ যখন ICS পরীক্ষায় পাশ করলেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে ঘোড়ায় চড়া পরীক্ষার দিন একবার নয়, ব্রিটিশ সরকার তাকে 3 বার সুযোগ দিয়েছিল, যেটা খুব আশ্চর্যের। এবং এই 3 বার সুযোগের যে সময়কাল, সেটা অন্তত 6 মাস ধরে, অর্থাৎ জুন মাস থেকে নভেম্বর পর্যন্ত তাকে বারবার ডাকা হয়েছে। কেন ডাকা হয়েছে? সাধারণদের দেওয়া হতো 1 বার, অরবিন্দ ঘোষকে কেন 3 বার? কারণ যারা ICS এর পরীক্ষক ছিলেন, তারা সবাই চেয়েছিলেন এই অসাধারণ মেধাবী ছাত্রটি ICS এ যোগদান করুক। কিন্তু তার আগে শ্রী অরবিন্দ লোটাস অ্যান্ড ড্যাগার এবং ইন্ডিয়ান মজলিসে থাকাকালীন শপথ নিয়েছিলেন
যে তিনি কোনোদিন ব্রিটিশের গোলামি করবেন না। ওইরকম শপথ অনেকেই নেয়, কিন্তু কজন রাখতে পারে? অরবিন্দ ঘোষ রেখেছিলেন। কিন্তু ব্রিটিশ গোয়েন্দারা তারা কোনোদিন চাইতেন না যে এই ছেলেটি আইসিএসে যোগদান করুক, কারণ তাদের কাছে রিপোর্ট ছিল যে এই ছেলেটি ব্রিটিশ বিরোধী যোগদান করে। এমত অবস্থায় সয়াজি রাও, যিনি বরোদার মহারাজ, তিনি দেখলেন যে একজন আইসিএসকে পাওয়া যাচ্ছে 150 টাকা বেতনে। তিনি তাকে বললেন, তুমি চলে এসো, তুমি আমার কলেজে বা আমার এস্টেটে রাজকর্মচারী হিসেবে যোগদান করো। অরবিন্দ ঘোষ যোগদান করলেন 1893 সালে 21 বছর বয়সে ভারতবর্ষে ফিরে এসে। সময় অল্প, বলা যাবে না, তবু বলতে হয়, আপনারা খেয়াল করবেন 1893-তে তিনি যখন অ্যাপেলো বিমানবন্দরে প্রথম পা দিলেন, তার এক অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি হয়। আমাদের যারা শ্রী অরবিন্দের 152 বছর কেটে যাওয়ার পরেও মনে হয় অরবিন্দ ঘোষ আর শ্রী অরবিন্দ দুজন আলাদা ব্যক্তিত্ব, তাদের এটা জানা প্রয়োজন। শ্রী অরবিন্দের বিপ্লবী হওয়ার সূত্রপাত যদি হয় 10, 11, 12, 13 বছর বয়সে, শ্রী অরবিন্দ আধ্যাত্মিক হয়ে উঠেছেন কৈশোরকালে। তার একটা প্রমাণই যথেষ্ট। তিনি তার স্ত্রী মৃণালিনী দেবীকে যে চিঠিটি লিখেছিলেন, আজকের আনন্দবাজার পত্রিকায় আমার ভালো লেগেছে, এত এযাবৎকাল আনন্দবাজার পত্রিকায় এই কথাটি লেখেনি কখনো, কিন্তু আজকের পত্রিকায় অরবিন্দ ঘোষ সম্পর্কে লিখেছে এবং এই চিঠিটির উল্লেখ করেছে যে মৃণালিনী দেবীকে তিনি যে চিঠি লিখেছেন তাতে একটি লাইন আছে, 14 বছর বয়সে যে বীজটি উক্ত হইয়াছিল। শ্রী অরবিন্দ 14 বছর বয়স মানে সালটা কত? 1886। সেই সময় একটা অসামান্য ঘটনা ঘটছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার শরীর ছেড়ে চলে যাচ্ছেন। আসলে এটা একটা আধ্যাত্মিক পরম্পরা। 1893-তে শ্রী অরবিন্দ যখন 14 বছর বিলেত ফেরতের পরে ভারতবর্ষে ফিরছেন, সেই একই সালে আরও একটি অসামান্য ঘটনা ঘটছে। সমগ্র ভারতবাসীকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য বিবেকানন্দ যাচ্ছেন বিলেতে, শিকাগো ধর্মসভায় বক্তৃতা দিতে। এই যে আধ্যাত্মিক পরম্পরা, এটা পর 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 চলে আসছে। এইটা ভারতবর্ষের আধ্যাত্মিকতা। শ্রী অরবিন্দ বরোদাতে এলেন, কাজেই তার আধ্যাত্মিক উপলব্ধি শুধুমাত্র আলিপুর কারাগারে প্রবেশের সময় হয়নি, তার অনেক আগে থেকেই হয়েছে। যাই হোক, বরোদাতে এসে তিনি তার কেমব্রিজের বন্ধু দেশপাণ্ডের অনুরোধে ইন্দু প্রকাশ পত্রিকায় লিখতে শুরু করলেন। তখন তার 22-23 বছর বয়স। লেখার প্রথমেই তিনি তৎকালীন কংগ্রেস সরকারকে আক্রমণ করলেন, করে লিখলেন যে দি রিয়েল স্ট্রেংথ অফ দ্য কংগ্রেস লাইজ ইন দি প্রোলেতারিয়েট। কংগ্রেসের আসল শক্তি লুকিয়ে আছে জনগণের মধ্যে, ইন দ্য মাসেস। এই প্রোলেতারিয়েট শব্দ শ্রী অরবিন্দের আগে ভারতবর্ষে কেউ ব্যবহার করেননি। আসলে আপনারা জানেন, এই প্রোলেতারিয়েট বা সর্বহারা এই শব্দটি রুশ বিপ্লবের শব্দ, যেটি সংগঠিত হয়েছিল 1917-এ। কিন্তু শ্রী অরবিন্দ তার অনেক আগে 1895-তে তার লেখায়, এখনো সেসব লেখা পাওয়া যায়, নিউ ল্যাম্পস ফর ওল্ড এই শিরোনামে প্রবন্ধে এই শব্দটি লিখেছিলেন। তার লেখনীর এত তেজ যে ঊর্ধ্বতন যারা কংগ্রেস কর্তৃপক্ষ বা নেতা, তারা বললেন লেখা বন্ধ করে দিতে হবে। কারণ তিনি বলছেন কংগ্রেস যা করছে এভাবে কোনোদিন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করবে না, কারণ এটা 3 দিন কা তামাশা। বছরে একদিন একটা উৎসব হয়, ব্রিটিশদের আবেদন নিবেদন করা হয়, 15টা দাবি দেওয়া হয়, ব্রিটিশ ভিক্ষা অনুযায়ী 2টো করে দেয়। এভাবে হবে না, সমগ্র মানুষকে তাদের স্বাধীনতা আন্দোলনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। কাজেই এই সময় থেকে শ্রী অরবিন্দের কন্ট্রিবিউশন চলছে। তারপর 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, শ্রী অরবিন্দ বুঝতে পারলেন এইটা হচ্ছে একেবারে প্রকৃষ্ট সময় যখন তাকে নেতৃত্ব দিতে হবে। কিন্তু তার আগে থেকে তিনি বাংলায় ক্রমাগত আসছেন, তার যোগাযোগ থাকছে তার মাতামহ ঋষি রাজনারায়ণের সঙ্গে। 1901 সালে 2 সালে তিনি নিয়মিত বাংলায় আসছেন, বাংলার বিপ্লবীদের সঙ্গে তার যোগ থাকছে। বারিন ঘোষ তার ছোট ভাইয়ের সঙ্গে তিনি কথা বলছেন যে বিভিন্ন স্থানে যে অজস্র ছোট ছোট টুকরো টুকরো বিপ্লবী সমিতি আছে, তাদের কি করে একসাথে করা যায়, পরিকল্পনা তার মাথাতে থাকছে। কাজে শ্রী অরবিন্দের বিপ্লবে, স্বাধীনতা সংগ্রামে অবদান শুধুমাত্র 4 বছরের নয়। 1906 থেকে 1910 তিনি অত্যন্ত সক্রিয়, এবং সেই সক্রিয়তারও যথার্থ মূল্যায়ন আমরা করে উঠতে পারিনি। আমরা এখনও ইতিহাস বইতে লিখি যে শ্রী অরবিন্দ সশস্ত্র বিপ্লবের নেতা, এবং আলিপুর বোমা মামলায় তার 1 বছর বিচারে তিনি বন্দী থাকেন।
তার বিরুদ্ধে কি চার্জ ছিল না তিনি নরহত্যার সহায়ক, তারপর তিনি বেরিয়ে পন্ডিচেরি চলে যান। এটা অত্যন্ত খণ্ডিত, অত্যন্ত ইতিহাসের একটা ক্ষুদ্র অংশ। আসলে এ কোনো ভক্তের কথা নয়। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তিনি কত বড় মাপের ঐতিহাসিক ছিলেন এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব মতবিরোধ থাকতে পারে না। তার মত অনুযায়ী যে দুটি পদ্ধতিতে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে, সশস্ত্র আন্দোলন যার পরিণতি সুভাষচন্দ্রের আইএনএ এবং অসহযোগ আন্দোলন যার নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীজি, তার দুটোরই পথিকৃৎ পায়োনিয়ার ছিলেন অরবিন্দ ঘোষ। কেন? কারণ সশস্ত্র আন্দোলনের কথা তিনি বলেছেন, কিন্তু তার সঙ্গে তিনি বলেছেন অসহযোগের কথা। তার শব্দটা অন্য ছিল। তার শব্দ ছিল নিষ্ক্রিয় প্রতিরোধের তত্ত্ব, ডক্ট্রাইন অফ প্যাসিভ রেজিস্ট্যান্স। এবং সেই তত্ত্ব তিনি প্রকাশ করছেন 1907-এ বন্দে মাতরম পত্রিকায়। মনে রাখবেন, তখন কিন্তু আলিপুর বোমা মামলা হয়নি, তখন গান্ধীজি এদেশে আসেননি। একই সঙ্গে তিনি বলছেন ভারতবর্ষের যত গ্রাম রয়েছে তাদেরকে স্বশাসিত করতে হবে। একই সঙ্গে তিনি ঘোষণা করছেন নো কোঅপারেশন উইদাউট এনি কন্ট্রোল। একই সঙ্গে তিনি ঘোষণা করছেন বয়কটের কথা। একই সঙ্গে তিনি ঘোষণা করছেন দেশীয় শিল্পের কথা। এই সমস্তগুলো শ্রী অরবিন্দের স্বাধীনতা আন্দোলনের অবদান। এরপরে যে দিনটি আমরা সবে পেরিয়ে এসেছি 11ই আগস্ট, সেই দিনকে মজফ্ফরপুর বোমা মামলায় ক্ষুদিরামের ফাঁসি হয়। আর তার আগে ওই মজফ্ফরপুর বোমা মামলা যখন হয়, ব্রিটিশের ধরপাকড় সাংঘাতিক হয়। তখন ব্রিটিশ বুঝতে পারে, আসলে তখন বুঝতে পারে না, ব্রিটিশের নজর ছিল সেই তিনি যখন বিলেত ছিলেন তখন থেকে। আর ব্রিটিশ বুঝতে পারে যে বন্দে মাতরম পত্রিকার সম্পাদকটি হচ্ছেন তাদের কথায় কোট আনকোট দি মোস্ট ডেঞ্জারাস ম্যান, কিন্তু তাকে কিছুতেই ধরা যাচ্ছিল না। 1907 সাল থেকে তিনি একের পর এক জ্বালাময়ী সম্পাদকীয় লিখেছেন এবং সেই জন্য ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে প্রথম মামলা করে। আমরা জানি ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে একটি মামলা করে, আলিপুর বোমা মামলা না, তার বিরুদ্ধে ব্রিটিশ সরকার 3 বার মামলা করে। প্রথম মামলা বন্দে মাতরম পত্রিকার মামলা, যে মামলায় তিনি জামিনে মুক্ত হন এবং সেই মুক্তির পরে ওই বছরই রবীন্দ্রনাথ তার থেকে 11 বছরের বড় তাকে উদ্দেশ্য করে নমস্কার নামে একটি কবিতা লেখেন, যে কবিতার কয়েকটি ছত্র আপনারা এইখানে এই ছবির নিচে দেখতে পাবেন। সেখানে রবীন্দ্রনাথ শ্রী অরবিন্দ তার থেকে 11 বছরের ছোট, তাকে 2 বার নমস্কার জানিয়েছেন, কোনো আবেগে জানাননি। কারণ তারপরে রবীন্দ্রনাথ 1919-এ মডার্ন রিভিউর পত্রিকায় শ্রী অরবিন্দকে অকৃত্রিম শ্রদ্ধা জানিয়েছেন। 1928 সালে জীবন বিপন্ন করে মাঝ সমুদ্রে নেমে পন্ডিচেরিতে তার সঙ্গে সাক্ষাৎ করে শ্রী অরবিন্দকে শ্রদ্ধা জানিয়ে এসেছেন। বলেছেন, একে আমি দেখেছিলাম যৌবনে, তখন জানিয়েছিলাম অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার, এখনো জানাই অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার। এই তথ্য আপনাদের কেন দিলাম? কারণ বিখ্যাত প্রথম শ্রেণীর দৈনিকের কাজ করা সাংবাদিক যখন বলেন রবীন্দ্রনাথ নেহাতি আবেগতাড়িত হয়ে অরবিন্দ ঘোষকে নমস্কার জানিয়েছিলেন। আবেগতাড়িত রবীন্দ্রনাথ কি 1907 থেকে 1935 পর্যন্ত 28 বছর ধরে চলতে লাগলেন তার আবেগ? অন্তত 5 জায়গায় দেখিয়ে দেওয়া যাবে তার নিজের লেখা। আমি শ্রী অরবিন্দকে, অরবিন্দ ঘোষকে অকৃত্রিম শ্রদ্ধা করি। হি ইজ এ ট্রু ঋষি অ্যান্ড এ পোয়েট কম্বাইন্ড। এ যাবৎকালের পাওয়া তথ্য যা, তাতে অরবিন্দ ঘোষকে রবীন্দ্রনাথের আগে কেউ ঋষি বলে সম্বোধন করেননি। যেমন বঙ্কিমচন্দ্রকে ঋষি বঙ্কিম বলে সম্বোধন শ্রী অরবিন্দের আগে কেউ করেননি। এইগুলি হচ্ছে পরম্পরা, যেটা দিয়ে বলা শুরু হয়েছিল তার প্রথমে চলে গিয়ে বক্তৃতা শেষ হবে। 1947-এর 15ই আগস্ট শ্রী অরবিন্দ যে বক্তৃতা রাখলেন, সেখানে তিনি তার 5টা স্বপ্নের কথা বলেছিলেন। প্রথম স্বপ্ন ভারতের স্বাধীনতা, যা দিয়ে তিনি তার জীবন শুরু করেছেন, সেটা হয়ে গিয়েছে। দ্বিতীয় স্বপ্ন এশিয়ার মুক্তি, সেটা হয়েছে। এশিয়ার যে অজস্র দেশ তখন পরাধীন ছিল, মুক্ত হয়েছে। তার তৃতীয় স্বপ্ন ছিল সারা পৃথিবীতে যত দেশ তারা প্রত্যেকের নিজের স্বাতন্ত্র্য বজায় রাখবে, কিন্তু তাদের মধ্যে একটা পারস্পরিক ঐক্য থাকবে। সেটার খানিকটা, পুরোটা নয়, পরিণতি হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের মধ্য দিয়ে। চতুর্থ হচ্ছে ভারতবর্ষ দেখাবে পৃথিবীকে আধ্যাত্মিকতার পথ। পঞ্চম স্বপ্ন তার ব্যক্তিগত স্বপ্ন, মানুষ বাস করবে এক ঊর্ধ্বতর চেতনায়।
এই চতুর্থ এবং পঞ্চম এই দুটি স্বপ্ন আজকের যুগে শ্রী অরবিন্দ চর্চা আমরা কেন করব? প্রাসঙ্গিক। ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, এশিয়ার মুক্তি হয়ে গিয়েছে, ইউএনও স্থাপিত হয়ে গেছে, কিন্তু আজকে যখন শুনতে হয় এবং সেটা খুব প্রাসঙ্গিকভাবেই শুনতে হয়। দাদা সময় গেলে একটু নক করবেন। হ্যাঁ, খুব প্রাসঙ্গিকভাবে শুনতে হয় যখন আমার এইখানে বলার কথা হচ্ছে, এর আগে অনুষ্ঠান, চারপাশের যা পরিস্থিতি, তাতে কি এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের প্রাসঙ্গিকতা আছে? এই পরিস্থিতিতেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের প্রাসঙ্গিকতা আছে। কেন? কারণ শ্রী অরবিন্দ 1922 সালে চিত্তরঞ্জন দাসকে একটি চিঠি লেখেন। সেই চিত্তরঞ্জন দাস, যিনি তাকে আলিপুর বোমা মামলায় তার হয়ে সওয়াল করেছিলেন এবং নরহত্যার সহায়ক আসামিকে দেখিয়ে বলেছিলেন, হি ইজ এ পোয়েট অফ প্যাট্রিয়টিজম, প্রফেট অফ ন্যাশনালিজম, লাভার অফ হিউম্যানিটি। প্রথম দুটো আমরা বুঝতে পারি যে তিনি পোয়েট অফ প্যাট্রিয়টিজম, স্বাভাবিক, তিনি দেশপ্রেমের কবি। প্রফেট অফ ন্যাশনালিজম, জাতীয়তার নবী, আচ্ছা তিনি জাতীয়তাবাদী দলের নেতা ছিলেন। কিন্তু তৃতীয়টা, লাভার অফ হিউম্যানিটি। একজন নরহত্যার সহায়ক আসামিকে দেখিয়ে চিত্তরঞ্জন দাস বলছেন ইনি মানবতার প্রেমিক, আর তাকে দেখিয়ে বলছেন আজ যে মানুষটি দাঁড়িয়ে আছেন কাঠগড়ায়, ইনি কোনো আজকের হাইকোর্টের বারে দাঁড়িয়ে নেই, ইনি দাঁড়িয়ে আছেন বার অফ দ্য হাইকোর্ট অফ দ্য হিস্ট্রি, ইতিহাসের উচ্চ আদালতে তিনি দাঁড়িয়ে আছেন। কেন বলতে পেরেছিলেন? কারণ চিত্তরঞ্জন দাস, রবীন্দ্রনাথ এরা ছিলেন দূরদর্শী, এরা বুঝতে পেরেছিলেন অরবিন্দ ঘোষ মানবতার প্রেমিক। সেই চিত্তরঞ্জন দাসকে 1922 সালে, অর্থাৎ পন্ডিচেরি যাওয়ার 12 বছর পর শ্রী অরবিন্দ একটা চিঠিতে লেখেন। তার ওই বক্তৃতার শেষে ছিল যে ভারতবর্ষ পৃথিবীকে আধ্যাত্মিকতার পথ দেখাতে পারবে যদি নূতন এবং মুক্ত ভারতবর্ষ সেটা চায়। এটা নির্ভর করবে তার ওপরে। ভারতবর্ষ যদি না চায়, যদি সে না চায় আধ্যাত্মিকতার পথ দেখাবে, সে দেখাবে না। আর চিত্তরঞ্জন দাসকে লিখলেন, মানুষ যে সংকটের মধ্যে দিয়ে চলছে তার থেকে নিষ্কৃতি পেতে পারে একমাত্র যদি মানুষ তার জীবনের ভিত্তিকে পরিবর্তন করে। এই 1922-এর কথা 2024-এ প্রাসঙ্গিক, এ কথা বলার অপেক্ষা রাখে না। সারা পৃথিবীতে অনেক ভালো ভালো মতবাদ এসছে, ইজম যাকে আমরা বলি, কিন্তু মানুষ তার দুঃখ দুর্দশা থেকে মুক্তি পায়নি, কারণ মানুষ তার জীবনের ভিত্তি পরিবর্তন করেনি। যতদিন না মানুষ জীবনের ভিত্তিকে আধ্যাত্মিকতার ওপরে দাঁড় করাতে পারবে, মানুষের এই মুক্তি পরিত্রাণ নেই। একটু বিতর্কিত কথা বলতে হলেও বলতে হবে, যারা ভারতবর্ষের আজকে একেবারে উচ্চ পর্যায়ে রয়েছেন, যে কাণ্ডটি ঘটে গেছে সারা ভারতবর্ষে, রাজ্যে বিদেশে পর্যন্ত যার আন্দোলন চলছে, তাতে যিনি জড়িত আছেন তার শিক্ষা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। যে দুটি বড় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে, একটা সর্বভারতীয় ডাক্তারি আর একটা আইএএস, এতে যারা জড়িত আছেন তাদের শিক্ষা নিয়ে, শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। তারা ভারতবর্ষের সেরা স্কুলে পড়েছেন, সেরা কলেজে পড়েছেন, অসামান্য মেধা। তাহলে তাদের অসুবিধাটা কোথায়? তাদের নৈতিকতার জায়গাটা শূন্য, এই শিক্ষাটা তাদের হয়নি। তারা আমাকে বলতে পারেন, এক মুহূর্তে আমাকে কারাগারে প্রবেশ করে দিতে পারেন, তুমি একটা স্কুলের মাস্টারমশাই, দেখতেই তো পাচ্ছেন। কিন্তু এইটা যতদিন না মানুষ পরিবর্তন করবে, সে অনেক বড় অধ্যাপক হতে পারে, সে একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হতে পারে, টেপ করছে তাতে আমার আপত্তি নেই, সে আইএএস হতে পারে, কিন্তু সামান্য লোভের জন্য সে তার নৈতিকতার কথা ভুলে যাচ্ছে, কারণ সে তার জীবনের ভিত্তিকে আধ্যাত্মিকতার ওপর দাঁড় করায়নি। এইটা শ্রী অরবিন্দের প্রাসঙ্গিকতা। শ্রী অরবিন্দ 1894-তে যেমন তার লেখনীতে লিখেছিলেন যে কংগ্রেসের আসল শক্তি লুকিয়ে আছে সাধারণ মানুষের ওপরে, তিনি যখন শরীর ছেড়ে চলে যাচ্ছেন 1950-এ, তার মাত্র কয়েক ঘন্টা আগেও তিনি সচেতন ছিলেন সাধারণ মানুষের ব্যাপারে। তিনি নিজেকে লুকিয়ে রাখেননি। হ্যাঁ, তিনি 40 বছর পন্ডিচেরিতে ছিলেন, তার মধ্যে 24 বছর একটা ঘরে, কিন্তু সেই 24 বছর তিনি নিভৃতে লোকের সঙ্গে বিচ্ছিন্ন ছিলেন না। যারা রিসার্চ করে, যারা সাধনা করে, যে কোনো ক্ষেত্রে
শিল্প, সঙ্গীত, সাহিত্য। রবীন্দ্রনাথের প্রবন্ধটা আপনারা পড়ে নেবেন। প্রত্যেক সৃষ্টিকর্তাই তাকে একা হতে হয়। সেই শরীর ছেড়ে যাওয়ার আগেও শ্রী অরবিন্দ জিজ্ঞাসা করেছিলেন, পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুদের কি খবর? আপনারা কল্পনা করতে পারেন, একজন যোগী, একজন মুনি, একজন ঋষি, তার কয়েক ঘন্টা পরে তিনি দেহত্যাগ করবেন, তিনি জিজ্ঞাসা করছেন পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুদের কি খবর। আমরা কতজন এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করি। আর তার শরীর ছেড়ে যাওয়ার 3 ঘন্টা আগে তার চিকিৎসক ডাক্তার প্রভাত সান্যাল তার মাথা ম্যাসেজ করে করে দিতে জিজ্ঞেস করছেন, বাংলা কি ভগবানের সহায়তা পাবে? যে কথা শ্রী অরবিন্দ 1947 বলেছেন সেই কথা বললেন, যদি চায় তাহলে পাবে। চাইতে আমাদের হবে। আমাদের যদি মনে হয় শ্রী অরবিন্দের প্রাসঙ্গিকতা শুধুমাত্র তার জন্মদিন পালনের মধ্যে দিয়ে, ভারতবর্ষের স্বাধীনতা যেদিনকে পতাকা উত্তোলন হয় তার ছবিতে মালা দিয়ে হবে, তাহলে শ্রী অরবিন্দের প্রাসঙ্গিকতা নেই, আমাদের জীবনে নেই। আমাদের জীবনে বুঝতে হবে ভারতবর্ষ একমাত্র দেশ, সে অতীতে ভারত সারা পৃথিবীকে পথ দেখিয়েছে। তার যে মন্ত্র ছিল সেটা কোনো জাতির নয়, কোনো ধর্মের নয়, কোনো গোষ্ঠীর নয়। সে মন্ত্রে বলা ছিল, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, শোনো হে বিশ্বে মানুষ তুমি অমৃতের পুত্র। সে কোনো ধর্মের কথা বলেনি। যে দেশকে আজকে সাম্প্রদায়িকতার দাগে দাগিয়ে দেওয়া হচ্ছে, তারা কেউ জানে যে ধর্ম, ধরে নিলাম সেটা হিন্দু ধর্ম, যে ধর্ম থেকে এই বাণীটি উচ্চারিত হয়েছিল সেটি সনাতন ধর্ম, সেটি একজন মানুষের জীবন পাল্টে দেওয়ার ধর্ম, সেটি একজন মানুষের নীচতা থেকে ঊর্ধ্বে ওঠার ধর্ম, সেটি একজন মানুষকে তার ক্ষুদ্রতাকে অতিক্রম করতে শেখায়। শ্রী অরবিন্দ এদের প্রতিনিধি হয়ে এসেছিলেন। যেমন পরম্পরায় এসে থাকেন মহাপুরুষেরা, আমরা যদি তাকে যথাযথ শ্রদ্ধা জানাতে চাই, তিনি ওই ভারতবর্ষের মুনি ঋষির পথে বলেছেন, মানুষ যদি পাল্টাতে চায় তাকে তার জীবনের ভিত্তি পাল্টাতে হবে। আর সেই জীবনের ভিত্তি আধ্যাত্মিকতা। সেই আধ্যাত্মিকতা কোনো নির্দিষ্ট নিয়মের নিগড়ে বাঁধা নেই। সেই আধ্যাত্মিকতা আমারই মধ্যে যে ভগবৎ শক্তির অংশ রয়েছে তাকে আবিষ্কার করে তার সঙ্গে যুক্ত হয়ে জীবন ধারণের মধ্যে রয়েছে। সেই জন্যই ঋষি উচ্চারণ করেছিলেন, আমি দেখেছি তমসার পারে সেই জ্যোতির্ময় পুরুষকে, তারে জেনে তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি, ত্বমেব বিদিত্বা অতি মৃত্যু মেতি নান্য পন্থা বিদ্যাতে আয়নায়। এই পথ যদি আমাদের মনে হয়, আবার তিনি আহ্বান রেখেছেন, যুগে যুগে মহাপুরুষরা, সাধুরা এই আবেদন রাখেন, আমরা যদি এই পথে চলতে পারি তাহলে এ থেকে আমরা নিষ্কৃতি পাব। না হলে বাইরের যা আন্দোলন, যা বিক্ষোভ, তা কিছুদিন পরে স্তব্ধ হয়ে যাবে। মানুষ তার দুর্বিপাকে আবার ঘুরতে থাকবে। এই মুক্তির পথ শ্রী অরবিন্দ এনেছেন, আমাদের দেখিয়েছেন। তার জন্মদিন 15ই আগস্ট, সেই দিনগুলি বিশেষ বিশেষ দিন আমাদের সুযোগ এনে দেয় তার চর্চা করার। আর এই আশ্রমে আসার আমার এর আগে অনেকবার সুযোগ হয়েছে, তারা আমাকে সুযোগ করে দেন। তাদের কাছে আমি আমার চিরকৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই মহারাজদের। আপনাদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধা। আমি সময় ছাপিয়েছি, তার জন্য আমাকে মাফ করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।